হ্যালো বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একই সাথে সবচেয়ে বিপজ্জনক একটি ইন্ডাস্ট্রির গভীরে, যেটাকে বলা হয় অফশোর অয়েল এক্সট্রাকশন সিস্টেম। সমুদ্রের বিশাল নীল জলের নিচে লুকিয়ে আছে কোটি কোটি বছরের পুরনো এক সম্পদ, যাকে বলা হয় ক্রুড অয়েল বা ব্ল্যাক গোল্ড। এই তেলই আজকের আধুনিক বিশ্বের শক্তির মূল উৎস। আপনার গাড়ির পেট্রোল, বাসার রান্নার গ্যাস, প্লাস্টিক পণ্য, এমনকি মেডিসিন পর্যন্ত সবকিছু শুরু হয় এই একই জায়গা থেকে। কিন্তু এই তেল সমুদ্রের হাজার হাজার ফুট নিচ থেকে কিভাবে উপরে উঠে আসে এবং কিভাবে তা বিশাল ট্যাঙ্কার জাহাজে পৌঁছে যায়, টেক মেশিনারি সেটাই আজকে আপনাদের ধাপে ধাপে বুঝাবে। সমুদ্রের তলদেশে থাকা তেল সাধারণত 1000 থেকে 5000 মিটার গভীরতার মধ্যেই পাওয়া যায়। এই গভীরতার আগে প্রথমে সমুদ্রের পানি, তারপরে সিবেড বা সমুদ্রের তলদেশ, এরপর কঠিন পাথরের স্তর এবং একাধিক জিওলজিক্যাল লেয়ার অতিক্রম করতে হয়। এই স্তরগুলোর নিচেই থাকে সেই রিজার্ভার, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে চাপের কারণে তেল জমা হয়ে থাকে। এই জায়গায় পৌঁছানো কোনো সাধারণ কাজ নয়, বরং এটি আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক বিশাল চ্যালেঞ্জ, যা সম্ভব হয়েছে অফশোর অয়েল প্ল্যাটফর্মের মাধ্যমে। অফশোর অয়েল প্ল্যাটফর্ম হল সমুদ্রের মাঝে তৈরি করা বিশাল আকারের ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, যা সমুদ্রের গভীর থেকে তেল উত্তোলনের জন্য ব্যবহৃত হয়। এই প্ল্যাটফর্ম মূলত 3 ধরনের হয়ে থাকে: ফিক্সড প্ল্যাটফর্ম, ফোল্ডিং প্ল্যাটফর্ম এবং এফপিএসও বা ফোল্ডিং প্রোডাকশন স্টোরেজ অ্যান্ড অফলোডিং ইউনিট। ফিক্সড প্ল্যাটফর্ম সরাসরি সমুদ্রের তলদেশে গেঁথে দেওয়া হয়। ফোল্ডিং প্ল্যাটফর্ম পানির উপরে ভাসমান অবস্থায় থাকে কিন্তু অ্যাঙ্কারের মাধ্যমে স্থির করে রাখা হয়। আর এফপিএসও হলো একটি ভাসমান কারখানার মতো, যা একই সঙ্গে তেল উৎপাদন, সংরক্ষণ এবং ট্রান্সফার করতে পারে। এই প্ল্যাটফর্মগুলো এতটাই বিশাল যে এগুলোর উচ্চতা অনেক সময় 300 থেকে 600 ফিট পর্যন্ত হয়ে যায় এবং এখানে 200 থেকে 500 জন কর্মী পর্যন্ত মাসের পর মাস কাজ করে। তাদের জন্য সেখানে হাসপাতাল, হেলিপ্যাড এবং ডাইনিং সুবিধা পর্যন্ত দিয়ে থাকে, কারণ তারা দীর্ঘ সময় সমুদ্রের মাঝখানে অবস্থান করে। এই বিশাল কাঠামোর মধ্যে শুরু হয় আসল কাজ, ড্রিলিং। ড্রিলিং প্রক্রিয়ায় ব্যবহার করা হয় রোটারি ড্রিল, যার মাথায় থাকে অত্যন্ত শক্ত ডায়মন্ড বা টাংস্টেন কার্বাইড দিয়ে তৈরি একটি ড্রিল বিট। এই বিট এতটাই শক্তিশালী যে এটি কঠিন পাথর পর্যন্ত সহজেই কাটতে পারে। ড্রিলকে ঘোরানোর জন্য ব্যবহার করা হয় একটি বিশাল টাওয়ার, যাকে বলা হয় ডেরিক। ড্রিলিং চলাকালীন নিচে পাঠানো হয় একটা বিশেষ তরল, যাকে বলা হয় ড্রিলিং মাড। এটি কোনো সাধারণ কাদা নয়, বরং একটি কেমিক্যাল মিশ্রণ যা ড্রিলকে ঠান্ডা করে রাখতে পারে, চাপ নিয়ন্ত্রণ করে এবং পাথরের টুকরো উপরে নিয়ে আসতে সাহায্য করে। এই ড্রিলিং প্রক্রিয়ায় ধীরে ধীরে 1000 থেকে 5000 মিটার পর্যন্ত পৌঁছে যায়। এই পথে সমুদ্রের পানি, সিবেড, কঠিন পাথরের স্তর এবং বিভিন্ন ভূতাত্ত্বিক লেয়ার পার হতে হয়। পুরো কাজটি সম্পন্ন হতে সাধারণত 60 থেকে 100 দিন পর্যন্ত সময় লাগে এবং একটি প্ল্যাটফর্মে একই সঙ্গে 20 থেকে 40টি পর্যন্ত ড্রিল করা সম্ভব হয়। যখন ড্রিল শেষ পর্যন্ত অয়েল রিজার্ভারে পৌঁছে যায়, তখন শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি, যাকে বলা হয় ব্লো আউট। এটি এমন একটি অবস্থা যখন ভূগর্ভস্থ চাপ এতটাই বেশি হয়ে যায় যে তেল ও গ্যাস নিয়ন্ত্রণ ছাড়াই বেরিয়ে আসতে পারে। এই বিপদ রোধ করার জন্য ব্যবহার করা হয় একটি শক্তিশালী সেফটি সিস্টেম, যার নাম ব্লো আউট প্রিভেন্টার। এটি একটি বিশাল ভালভ সিস্টেম, যা জরুরি অবস্থায় পুরো কূপকে বন্ধ করে দিতে সক্ষম। অয়েল তৈরি হয়ে গেলে শুরু হয় তেল উত্তোলনের প্রক্রিয়া। অনেক সময় ভূগর্ভস্থ প্রচণ্ড চাপের কারণে তেল নিচ থেকেই উপরে উঠে আসে, যাকে বলা হয় ন্যাচারাল ফ্লো। কিন্তু যখন চাপ কমে যায় তখন ব্যবহার করা হয় সাবমার্সিবল পাম্প বা গ্যাস ইনজেকশন সিস্টেম, যেখানে গ্যাস নিচে পাঠিয়ে চাপ বাড়ানো হয়। তবে উপরে ওঠা তরল কখনোই শুধু তেল থাকে না, এর সাথে মিশে থাকে পানি, গ্যাস, বালি এবং বিভিন্ন কেমিক্যাল। তাই এগুলো আলাদা করার জন্য ব্যবহার করা হয় 3 ফেজ সেপারেট। এই সিস্টেম গ্র্যাভিটির সাহায্যে উৎপাদনগুলোকে আলাদা করে দেয়। নিচে পানি, মাঝখানে ক্রুড অয়েল এবং উপরে গ্যাস। গ্যাস অনেক সময় জ্বালিয়ে দেওয়া হয়, যাকে ফ্লেয়ারিং বলা হয়, অথবা পাইপলাইনের মাধ্যমে অন্য জায়গায় পাঠানো হয়। এই পর্যায়ে ক্রুড অয়েল প্রস্তুত হলেও একটি বড় সমস্যা থেকেই যায়: এটা কোথায় সংরক্ষণ করা হবে। এখানেই কাজে আসে এফপিএসও, যা একটি ভাসমান স্টোরেজের ইউনিট হিসেবে কাজ করে। এটি একটি বিশাল জাহাজের মতো কাঠামো, যার দৈর্ঘ্য 250 থেকে 330 মিটার পর্যন্ত হতে পারে এবং এতে 10 লাখ থেকে 20 লাখ ব্যারেল পর্যন্ত তেল সংরক্ষণ করা যায়। এর ভিতরে টেম্পারেচার কন্ট্রোল ট্যাঙ্ক থাকে না, কারণ তেল ঠান্ডা হলে ঘন হয়ে যায় এবং পাম্প করা কঠিন হয়ে পড়ে। প্রতিটি ট্যাঙ্কে সেন্সর লাগানো থাকে, যা 24 ঘন্টা চাপ, তাপমাত্রা এবং তেলের পরিমাণ মনিটর করে। সমস্ত তথ্য সরাসরি কন্ট্রোল রুমে পৌঁছে যায়। এরপর আসে সেই মুহূর্ত যার জন্য পুরো প্ল্যাটফর্ম অপেক্ষা করতে থাকে: ট্যাঙ্কার শিপের আগমন। দূর সমুদ্রে দেখা যায় বিশাল একটি জাহাজ, যাকে বলা হয় ভিএলসিসি। এটি প্রায় 330 মিটার লম্বা এবং 60 মিটার পর্যন্ত চওড়া হতে পারে, যা একটি ছোট শহরের সমান। এই ট্যাঙ্কার ধীরে ধীরে এফপিএসওর কাছে চলে আসে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে অবস্থান নেয়।
কারণ সমুদ্রের উপর সামান্য ভুলও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ট্যাঙ্কারকে এপিএসের সঙ্গে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় মোটা স্টিলের মুরিং লাইন, যা জাহাজকে স্থির করে রাখে। এরপর একটা বড় ফ্লেক্সিবল কার্গো হোস সংযুক্ত করা হয়, যার মাধ্যমে তেল এক জাহাজ থেকে অন্য জাহাজে প্রবাহিত হয়। এই পুরো ডকিং প্রক্রিয়া সম্পন্ন হতে 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। এরপর শুরু হয় আসল ট্রান্সফার প্রক্রিয়া, যেখানে 5000 হর্স পাওয়ার ক্ষমতার বিশাল পাম্প ব্যবহার করা হয়। এই পাম্পগুলো প্রতি ঘন্টায় লক্ষ লক্ষ লিটার তেল স্থানান্তর করতে সক্ষম হয় এবং পুরো লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত সময় লাগে। এই পুরো সময় জুড়ে কোনো আগুন বা স্পার্কের সুযোগ থাকে না এবং প্রতিটা মুহূর্তে বিশেষ টিম পুরো সিস্টেমটিকে মনিটর করে। যখন সমস্ত ট্যাঙ্ক পূর্ণ হয়ে যায় তখন প্রতিটা লিটার তেলের হিসাব নেওয়া হয় এবং $বিলিয়ন ট্রানজ্যাকশন সম্পন্ন হয়। এরপর মুরিং লাইন খুলে দেওয়া হয় এবং বিশাল ট্যাঙ্কার ধীরে ধীরে সমুদ্রের দিগন্তের দিকে রওনা দেয় পৃথিবীর জ্বালানির চাহিদা নিয়ে। এই তেল শেষ পর্যন্ত রিফাইনারিতে পৌঁছে পেট্রোল, ডিজেল, প্লাস্টিক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে রূপান্তরিত হয়। তাই পরের বার যখন আপনি কোনো পেট্রোল পাম্পে দাঁড়াবেন বা কোনো প্লাস্টিকের পণ্য ব্যবহার করবেন, একবার ভাববেন এই পুরো প্রক্রিয়ার পেছনে কত বিশাল প্রযুক্তি, কত ঝুঁকি এবং কত মানুষের পরিশ্রম লুকিয়ে আছে।